রাজ্যে ৩৪ বছর শাসন করেছে বামপন্থীরা এবং গত 2011 থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার। সুতরাং এর আগেও আমরা কংগ্রেসের সরকার ছিল, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তো কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশকে নিয়ে সমালোচনা এর আগে অনেকবারই হয়েছে। আমরা দেখি বাম জামানাতেও রাজ্যের পুলিশকে, কলকাতা পুলিশকে নিয়ে নানান সমালোচনার মুখে পড়তে হয়েছে। দলদাস তখনও তাদেরকে অনেক ক্ষেত্রে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে যে শাসক দলের হয়ে কাজ করে। কিন্তু এবারে এই আরজি কর কাণ্ডের পর, তাছাড়া আরেকটু বলে নিই, 2011তে যে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই সরকারের আমলেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আমরা জানি রাজ্যের বর্তমান পুলিশ কর্তা রাজীব কুমার, তার বিরুদ্ধে কিন্তু সারদা নরদার তথ্য প্রমাণ লোপাটের কিন্তু অভিযোগ ছিল। অর্থাৎ কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশের সমালোচনা বারে বারে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সমালোচনার মুখে পুলিশকে পড়তে হয়েছে এই আরজি কর কাণ্ডের পর। অর্থাৎ আরজি কর হসপিটালে যে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের যে বিষয়টি, এবং তারপর পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, যার ফলে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে কলকাতা পুলিশ। আমরা দেখলাম প্রাথমিকভাবে এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছেন, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকি আমরা 14ই আগস্ট, যেখানে মহিলাদের রাত দখল ছিল, গোটা বাংলা দেখেছিল রাত দখল, কিন্তু সেখানে দেখা যায় একদল বহিরাগত দুষ্কৃতী কিন্তু এই আরজি কর হসপিটালে ভাঙচুর চালায়। তো সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকেই মতামত দিয়েছেন যে বিরোধী দলের নেতাদের মিটিং মিছিল বন্ধ করতে, মিটিং মিছিল আটকাতে পুলিশ যেই ভূমিকাটা পালন করে, সেদিন যে 10% ভূমিকাও পালন করতো, তাহলে 14ই আগস্ট আরজি কর হসপিটালে ওইভাবে ভাঙচুর চালানো সম্ভব হতো না। ফলে এই যে আরজি কর কাণ্ডের পরপর যে ঘটনাগুলো ঘটে আসে, এবং সেখানেও তারপরেই এই ভাঙচুর হয়ে যাওয়ার পরে বিনীত গোয়েল সেখানে পৌঁছান এবং তিনি এক কথায় বলা চলে পুলিশের পাশেই দাঁড়ান। সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু বারে বারে উঠে আসছে, যার ফলে এই আরজি কর কাণ্ডের পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে কলকাতা পুলিশ। আমরা দেখলাম এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন, যাদের দাবি ছিল জাস্টিস ফর আরজি কর, এবং তাদের যে দাবি, এই দাবিতে কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগ তারা দাবি করছিলেন। তাই দাবির মধ্যে অন্যতম প্রধান ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, এবং তাদের এই যে কঠোর মনোভাব, এর ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় নত হতে বাধ্য হলেন বলা যায়। কারণ তারা বেশ কিছু শর্ত চাপিয়েছে, সেই শর্ত কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে, এবং যার ফলেই দেখলাম আজ বিনীত গোয়েল পদত্যাগ করলেন এবং কলকাতা পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ ভার্মায় পদে আনলেন। পাশাপাশি আমরা দেখলাম এই আরজি কর কাণ্ডের পর টালা থানার ওসি, যার ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। তো সেইভাবেই যে যে পরিমাণ সমালোচনা হচ্ছে, এই পরিমাণ এত সমালোচনা কিন্তু এর আগে কখনোই হয়নি। ফলে অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাজ কি? শাসক দলের দলদাস হিসেবে কাজ করা, নাকি কোনো অন্যায় কোথাও হয়ে থাকলে সেটা যে শাসক দলের পক্ষতে হয়ে থাকে তার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন। শুধু পাশাপাশি আমরা দেখলাম এই যে সুপ্রিম কোর্টে যখন মামলাটি ওঠে, সেখানে কিন্তু কলকাতা পুলিশকে ভর্ৎসিত হতে হয়, অর্থাৎ তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন এর আগেই উঠেছে সুপ্রিম কোর্টে, আজও উঠল। কিন্তু তাহলে কলকাতা পুলিশের কাজ কি, এই প্রশ্ন হচ্ছে। তবে নতুন একটা আপডেট দেব, কলকাতা পুলিশের নতুন কাজ একটা এসছে। কী কাজ? আমরা জানি আরজি কর হসপিটালের ঘটনা তো বাংলাতে বটেই, সারা দেশ এবং গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দেশে কিন্তু প্রশ্নই উঠছে যে সমালোচনা যখন হয়, ভারতবর্ষের সমালোচনা, ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনা হয়, অর্থাৎ তখন কিন্তু শুধুমাত্র বাংলার আরজি কর হসপিটালে চিকিৎসকের ধর্ষণ খুন এই বিষয়টা আসে না, আসে ভারতের নাম। সুতরাং এক কথায় বলেছি, আরজি কর কাণ্ডের ঘটনা গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, যার ফলে সমালোচনা তো চলছে। এরপর আরেকটা কথা বলবো, যে যার ফলে কিন্তু এই বিশেষ করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারের দাবির ফলে বিনীত গোয়েল সরেছেন। কিন্তু তাহলে কি কলকাতা পুলিশের কাজ কি, এটাই এই প্রশ্নটা উঠছে। তবে আমি বলবো
কলকাতা পুলিশের নতুন আরেকটি কাজ যুক্ত হয়েছে এর সঙ্গে। আমরা জানি সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে কোন প্যান্ডেলে কী থিম করছে, অর্থাৎ কোনো প্যান্ডেলে আরজিকর হসপিটাল থিম রাখছে কিনা, এটাও কিন্তু দেখতে চলেছে কলকাতা পুলিশ। অর্থাৎ তারা কিন্তু অত্যন্ত কঠোরভাবে বিভিন্ন পূজা মণ্ডপে যাবেন এবং খোঁজখবর নিবেন যে কোথাও আরজিকর হসপিটালের ঘটনা তুলে ধরছে কিনা, এবং তাহলে কিন্তু সেই পুজো মণ্ডপে কিন্তু কড়া পদক্ষেপ মণ্ডপের বিরুদ্ধে নেওয়া হতে পারে। তো সেই কারণে পুজো উদ্যোক্তাদের বলবো যে আরজিকর হসপিটালের আরজিকর নিয়ে অন্তত থিম থেকে বিরত থাকুন, কারণ পুলিশের প্যাচে পড়তে পারেন। কারণ পুলিশ কিন্তু এই আরজিকর হসপিটালে কোথাও থিম হচ্ছে কিনা এই বিষয়টি দেখতে কিন্তু অতি সক্রিয় হয়ে উঠবে। আমরা যেখানে দেখি যে বিরোধী দলের কণ্ঠরোধ, বিরোধী দলের মিটিং মিছিল থামানোর জন্য পুলিশ যে সক্রিয়তা দেখায়, সুতরাং এই আরজিকর হসপিটালে কোথাও থিম হচ্ছে কিনা এর কিন্তু বন্ধ করতে পুলিশ তার থেকেও বেশি হয়তো সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে সেই উদ্যোক্তাদের পুজোই হতে বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আরজিকর নিয়ে থিম থেকে বিরত থাকুন, অথবা আইনি পরামর্শ নিয়ে থিম করুন। আরেকটা কথা পুলিশের উদ্দেশ্যেও বলবো যে আরজিকর হসপিটাল নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে, তো রাত দখল হোক বা ভোর দখল হোক, যে আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটা আন্দোলন কিন্তু নজর কাড়া এবং প্রত্যেকটা শান্তপূর্ণ হয়েছে। একমাত্র হিংসার ঘটনা ঘটেছে সেটা আরজিকর হসপিটালে, এবং সেটা পুলিশের নিষ্ক্রিয়তার জন্য। পাশাপাশি আমরা দেখেছি মাথাভাঙাতে সেখানে শাসক দলের নেতারা মারধর করেছেন, নৈহাটিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা ভাঙচুর করেছেন। সুতরাং পুলিশ যদি এইসব জায়গাগুলোতে সক্রিয় হয়ে নিজেদের দায়িত্বটা পালন করত শান্তিপূর্ণ আন্দোলনে, তাহলে কিন্তু এই হিংসার ঘটনা ঘটতো না। সুতরাং এই আরজিকর নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে কোথাও কিন্তু হিংসার পরিবেশ তৈরি হয়নি। সুতরাং আরজিকর নিয়ে পুজোর থিম হলে হয়তো আলোচনা হতো, জনপ্লাবন, মানুষের ভিড়টা বাড়ত, এর থেকে বেশি কিছু না। পাশাপাশি সুতরাং বলব পুজো উদ্যোক্তা যারা রয়েছেন একটু সতর্ক থাকুন, কারণ কলকাতা রাজ্যের পুলিশ কিন্তু এই আরজিকর নিয়ে থিম করলে কিন্তু কঠোর পদক্ষেপের পরে হাঁটতে পারে, গ্রেপ্তারিও হতে পারে, পুজো বন্ধও করে দিতে পারে। সুতরাং এই থিম করার আগে, অর্থাৎ আরজিকর নিয়ে থিম করার আগে একটু আইনি পরামর্শ নিয়ে পাবেন। কারণ আমরা যে পুলিশকে, বিরোধী দলের নেতারা তো বলেন দলদাস চটিচাটা, আমরা সে কথা বলতে চাই না। পাশাপাশি তাদের যে আরজিকর নিয়ে যে ভূমিকাটা দেখলাম তথ্য প্রমাণ লোপাটের, আমরা সেটাও স্বীকার করতে চাইছি না। আমরা চাইছি এটা ভুল হোক। পুলিশ নিরপেক্ষ এইভাবেই থাকুন। আর তো সুতরাং পুজো উদ্যোক্তাদের বলবো যে আরজিকর নিয়ে থিম থেকে বিরত থাকুন, বা এই থিম করতে হলে আইনি পরামর্শটা নিন। কারণ পুলিশ কিন্তু যেখানে সক্রিয় হওয়ার কথা সেখানে সক্রিয়তা দেখায় না, যেখানে সক্রিয়তা হওয়ার প্রয়োজন নেই সেখানে অতি সক্রিয়তা দেখায়, যার ফলে কিন্তু এইভাবে বারবার সমালোচিত হচ্ছে পুলিশ। হ্যাঁ, এই নিয়েও যদি অতিরিক্ত পদক্ষেপ পড়ে হাতে, তাহলে হয়তো তাদের সমালোচনার হারটা আরও বেড়ে যাবে। কারণ আরজিকর আন্দোলন, আরজিকর চিকিৎসকের ধর্ষণ এবং খুন, এই যে আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে সমস্ত স্তরের মানুষ যেভাবে পথে নেমে এসেছেন, যার ফলে কিন্তু এই আন্দোলন এত বাংলা ছাড়িয়ে সারা দেশে পৌঁছে গেছে, সারা বিশ্বে পৌঁছে গেছে। মানুষ যদি তার পরিবারের লোক হোক, মহিলা চিকিৎসকের পরিবারের লোক বা তার সহকর্মী যারা রয়েছেন, সহপাঠী, তারা যদি মেনে নিয়ে বসে থাকতেন, চুপচাপ বসে যেতেন, নিজের স্বার্থ বুঝে নিজের কাজে যোগ দিতেন, তাহলে কিন্তু পুলিশের ন্যাক্কারজনক ভূমিকাও আমাদের সামনে আসতো না। সুতরাং এই কারণে আমরা প্রথমেই স্যালুট জানাবো যে নির্যাতিতা, যিনি আরজিকর হসপিটালে জীবন দিয়ে এই কলকাতা পুলিশ বলবো বা রাজ্য পুলিশের চোখ খুলে দিয়েছেন যে তারা কী কাজ করেন। তাদের নয়, আমাদের চোখ খুলে দিয়েছেন যে আমরা চোখে দেখতে পাই যে পুলিশ কী কাজ করে, যেই ভূমিকাটা সামনে এসে। সুতরাং পুজো উদ্যোক্তাদের বলবো আরজিকর নিয়ে থিম করা থেকে বিরত থাকুন, প্রয়োজনে আইনি পরামর্শ নিন। কারণ দুর্গাপুজো অত্যন্ত শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। মানুষ একটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সুতরাং সেই উৎসবে এইসব ছোটোখাটো ঘটনা নিয়ে পুলিশের অতি সক্রিয়তা পুজো মণ্ডপকেই বা পুজোকেই কলঙ্কিত করতে পারে। কারণ পুলিশের এই অতি সক্রিয়তা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা দেখতে পাই না, হয়তো এই ক্ষেত্রে আরও বেশি সক্রিয়তা দেখা যেতে পারে। ওই জন্য পুজো উদ্যোক্তাদের বলবো একটু বিষয়টির দিকে নজর রাখুন। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।